সবাইকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। আমি প্রথমেই কৃতজ্ঞতা ব্যক্ত করতে চাই চারণ কবি বৈদ্যনাথ সাহিত্য একাডেমির প্রতি এবং সঙ্গে সঙ্গে যদুবর্ত মঞ্চের যারা কর্মকর্তা আছেন, কারণ তাদের যৌথ প্রয়াসে আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে যার হাত থেকে আমি এইমাত্র সম্মাননাটি গ্রহণ করলাম, বিষ্ণুপুর মহকুমার মাননীয়া তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শ্রীময়ী সৌমি দাস মহোদয়া। মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাঁকুড়ার মানুষ সন্তোষ ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক এবং সাংবাদিক, এবং আজকের আরেকজন যিনি সম্মাননা গ্রহণ করবেন শ্রদ্ধেয় শ্রী চিন্ময় আদর মহাশয়। মঞ্চে আরও যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি আজকে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন এবং আমার সম্পর্কে যে কথাগুলি বলছেন, যেদিন আমাকে উনি ফোন করে জানান, হরিপ্রসন্নবাবু, শ্রদ্ধেয় হরিপ্রসন্নবাবু যেদিন আমাকে জানান যে আপনাকে এই পুরস্কারের জন্য আমরা নির্বাচিত করছি, আমার যে প্রতিক্রিয়া সেটি ছিল যে আমি অভিভূত এবং তার সঙ্গে আমি একই বিশ্বাসে বলেছিলাম যে আমি কি এটার যোগ্য, আমি কি এই পুরস্কারের যোগ্য। আজকেও আপনাদের সঙ্গে সেটাই আমি ভাগ করে নিচ্ছি আমার অনুভূতি। সেদিনের যে অনুভূতি ছিল যে আজকে বিষ্ণুপুর যে ঐতিহ্যের অধিকারী, চারণ কবি বৈদ্যনাথের সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যারা বাংলা কবিতা চর্চা করেন তাদের মধ্যে যে জায়গা, তার নামাঙ্কিত যে সম্মান, সেই সম্মান প্রাপকের তালিকায় আমি অন্তর্ভুক্ত হতে পারি কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল, আজও আছে। তো আমি খুব আনন্দিত, অভিভূত এবং গর্বিত বোধ করছি যে এই সম্মাননা আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ লেকচার ছিল, বিশেষ বক্তব্যের আয়োজন করেছিলেন বাংলা ডিপার্টমেন্ট, এবং সেই বক্তব্য রাখতে এসেছিলেন, স্মারক বক্তব্য ছিল সেটি রাখতে এসেছিলেন প্রখ্যাত অধ্যাপক, আপনারা সবাই জানেন, অধ্যাপক পবিত্র সরকার মহাশয়। তো আমি এনাকে বললাম যে আমি বিকেলে যাব, আজকে চারণ কবির জন্মদিন, সঙ্গে সঙ্গে তিনি স্মরণে আনতে পারলেন এবং আমি বললাম যে যে বইটি হরিপ্রসন্নবাবু এবং আমাদের বিষ্ণুপুরের অধ্যাপক অঞ্জনবাবু এরা দুজনে সম্পাদনা করেছেন, তাতে পবিত্র সরকার সহ আরও যারা বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, অর্থাৎ সাহিত্যিক, সমালোচক, অধ্যাপক, তারা চারণ কবি সম্পর্কে তাদের যে বক্তব্য রেখেছেন সেগুলি তারা সেখানে মেনশন করেছিলেন এবং সেটি আমি আমাকে বললাম। উনি অত্যন্ত খুশি হলেন এবং স্বপনবাবুর কথা বিশেষভাবে বললেন যে আমার পত্রের সঙ্গে বেশ কিছুদিন ইদানিং যোগাযোগ নেই, কিন্তু যোগাযোগ একটা সময় ভালোই ছিল। এটিও আমার কাছে আজকের দিনে অদ্ভুতভাবে একটি সমাপতন ঘটল যে সকালবেলায় পবিত্র সরকার মহাশয় এলেন এবং একটি বক্তব্য রাখলেন এবং সেই সুবাদে আমি তাকে বলতে পেরেছি যে আজকে কিন্তু 3রা সেপ্টেম্বর চারণ কবির জন্মদিন পালিত হচ্ছে। নিশ্চয়ই আমি এটুকু বলার দৃষ্টতা দেখাইনি যে আমি সেখানে একটি সম্মাননা পেতে চলেছি। আমার এই কবিতা যখন আমি পড়ি, বারে বারে পড়লে দেখবেন যে কবিতা যারা পড়েন, আমরা যারা পাঠক, আমরা কবিতা লিখতে পারি না, তার জন্য একটা তৃতীয় নয়ন দরকার, যেটা আমাদের নেই। আজকে যিনি সম্মানিত হলেন আমার আগে, সন্তোষ বাবু, তিনি সেই তৃতীয় নয়নের অধিকারী। অর্থাৎ এটাকে ঘুরিয়ে পড়লে যেটা হচ্ছে কল্পনা, সেই ইমাজিনেশনের অধিকারী ডেফিনেটলি তিনি। বা আজকে চারণ কবি যখন আমরা তাকে স্মরণ করছি, সেখানে আমার মনে হয় যে তার কবিতায় প্রথমেই আজকে পাঠ করে শুনিয়েছেন দেবেন্দ্রবাবু,
তারপরে সৌমি ম্যাডামও পাঠ করবেন। আজকে যিনি স্মারক বক্তৃতা দেবেন নিশ্চয়ই তিনি কবিতাগুলিকে রেফার করবেন। কিন্তু আমি যতবার কবিতাগুলোকে পড়ি নতুন নতুন করে তার মধ্যে অর্থ খুঁজে পাই, নতুন নতুন করে তার মধ্যে আমি চেষ্টা করি ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্যের যারা কাব্যতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন সেই কাব্যতত্ত্বের নিরিখে যদি চারণ কবি কবিতাকে দেখা যায়, এবং খুব সহজেই দেখা যায়। আমি যে বক্তৃতার কথা বলছিলেন হরিপ্রসন্ন বাবু, সেই বক্তৃতাতে আমি বলেছিলাম যে যখনই আমি চারণ কবির কবিতা পড়ি আমার সরাসরি মনে পড়ে, সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে যায় রোমান্টিক কবি ওয়ার্ডসওয়ার্থের কথা। ওয়ার্ডসওয়ার্থ প্রতিবাদের কবিতা লিখেননি, কিন্তু যদি ভাষার ব্যবহার বলেন, যদি কবিতার বিষয়বস্তুর কথা বলেন, কারণ আমরা জানি যে প্রতিবাদ তার একটা মুখ্য অংশ, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি প্রেমের কবিতা লিখেছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রগতির কবিতাও লিখেছেন। এবং এই প্রেমের কবিতা, প্রগতির কবিতা, প্রতিবাদের কবিতা লিখতে গিয়ে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রকৃতির অনুসরণ। তার কবিতার মধ্যে এটি কিন্তু আমরা দেখেছি বিস্তৃতভাবে ছড়িয়ে আছে। এবং আজকে যদি আমরা ওয়ার্ডসওয়ার্থের কথা বলি, আজকে যদি আমরা স্বামী বিবেকানন্দের কথা বলি, স্বামী বিবেকানন্দ 50-এর আশেপাশে কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলি যদি আমরা পড়ি, পাশাপাশি যদি আমরা চারণ কবিকে রাখার চেষ্টা করি, আমার মনে হয় একটু অনুভূতি পাঠক হলে এই যেখানে প্রতিবাদ, এই যেখানে আর কি ভাষার তীব্রতা, সেগুলির মধ্যে কিন্তু খুব সহজেই আমরা মেলবন্ধন ঘটাতে পারি। এমনকি আমি বলছি, হরিপ্রসন্নবাবু নিজেও সেই চর্চা করেন। শ্রী অরবিন্দের কবিতা, তার কাব্যতত্ত্ব যদি দেখেন, তাহলে সেখানেও কিন্তু আমরা মিলিয়ে নিতে পারি আমাদের চারণ কবির কবিতা। ওয়ার্ডসওয়ার্থের যদি আমি আজকে আমার বহু সময় নেব না, কারণ যেটা সন্তোষবাবু বলেছেন আমারও তাই বক্তব্য, আমরা সবাই স্মারক বক্তৃতা শুনব। আমি দু চারটে লাইন যেগুলো আমার খুব মনে হয়েছে যে এই লাইনগুলো আমাকে বিশেষভাবে আকর্ষিত করে ভাষার ব্যবহারের ক্ষেত্রে, যেটা ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমি ভাষার ব্যবহারের ক্ষেত্রে যে সাধারণ মানুষের ভাষায় আমি কবিতা লিখেছি। কারণ তিনি যখন কবিতার লিটল ব্যালেটস পাবলিশড হয়, বিখ্যাত সংকলন, প্রতিবাদের ঝড় উঠেছিল এবং ওয়ার্ডসওয়ার্থকে যথেষ্ট সমালোচনা শুনতে হয়েছিল প্রচলিত ধারার বিরুদ্ধে গিয়ে কবিতা লেখার কারণে। ওয়ার্ডসওয়ার্থ তার প্রেফেসে তিনি জাস্টিফাই করেছেন, বলার চেষ্টা করেছেন, ডিফেন্স রাখার চেষ্টা করেছেন কোন জায়গা থেকে আমার কবিতা পড়তে হবে, আমি কী লিখেছি সেখানে। এবং সেটি বলতে গিয়ে তিনি বলেছেন যে আমি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ঘটনা নিয়ে কবিতা লিখি এবং সাধারণ মানুষের যে ভাষা, সেই ভাষায় কবিতা লিখি। আজকে যখন হরিপ্রসন্নবাবু বলছিলেন বা আরও যারা কবিতা পড়লেন, তাদের কবিতা থেকে নুপুর গোস্বামী যে গানটি আমরা শুনলাম, যে কবিতাটি, তিনি আজকে আমাদের সাধারণ জীবনের থেকে উঠে আসা একজন চরিত্র, তাদেরকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। এবং কবিতার ভাষা নিয়ে যেটি আমি বললাম, সেখানে কবিতার ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ বলছেন দ্য ল্যাঙ্গুয়েজ of these men has been adopted, অর্থাৎ সাধারণ মানুষের ভাষা। They convey their feelings and notions in simple and unelaborated expressions. চারণ কবি একইভাবে বলছেন, কবিতার লাইন থেকে আমি তুলে দিচ্ছি, কবিতার ভাষা হোক গায়ে ঘরে নকশা করা কাঁথা। তিনি লিখেছেন, নদী ও নক্ষত্র সহ রূপশালী মাঠের খালে বিলে ব্যাকরণ প্রথা ভেঙে কথা ছড়িয়ে যায়। এবং তারপরে ওই শব্দ খুঁজতে শিরোনামে কবিতায় তিনি লিখছেন, শব্দ আছে ডমনি এবং বাগদি বউয়ের মধ্যে। আপনি ভাবুন, ওয়ার্ডসওয়ার্থের কথা যদি মেলান, সেই কাব্যতত্ত্বের কথা যদি মেলান, একেবারে মিলে যাবে। শব্দ আছে ডমনি এবং বাগদি বউয়ের মুখে, শব্দ কিছু ঘুমিয়ে আছে শব্দ রানীর মুখে। সেখান থেকে আনতে হবে খুঁজে, যেমন করে বউ মেয়ে তার খোপায় কুসুম গুঁজে আনন্দেতে উছলে ওঠে, ছুটতে পড়ে হাসি, ইত্যাদি। এই যে লিখছেন, ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আমি সাধারণ মানুষের ভাষায় কবিতা লিখি
কিন্তু একটা রাইডার দিচ্ছেন, একটা কথা বলছেন, এ সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ। এই সিলেকশনটা করতে হবে। এই যে কথাটা বলছি, সেখান থেকে আনতে হবে খুঁজে। আমি আপনি যে ভাষায় কথা বলছি সে ভাষা কিন্তু কবিতার ভাষা নয়, হতে পারে না, গদ্যের ভাষা। আজকে কবিতার সঙ্গে কথা হচ্ছিল যে গদ্যের ভাষাটা এমন কিছু নয় যেটা আমরা সঙ্গে যা বলছি গদ্যের ভাষাও কিন্তু নির্মাণ করতে হয়। এমন নয় যে পুরো গদ্যের ভাষা নির্মাণ করতে হয়, গদ্যের ভাষাটাও নির্মাণ করতে হয়। তো সেই জায়গা থেকে আপনি ভাবুন যে এই কবিতা যখন তিনি লিখছেন, তিনি তো ওয়ার্ডসওয়ার্থকে মাথায় রেখে লেখেন, কিন্তু আমরা যখন ওয়ার্ডসওয়ার্থ পড়ছি বা স্বামী বিবেকানন্দের কবিতা পড়ছি তখন, বা শ্রী অরবিন্দের কবিতা পড়ছি, এই একই শ্রী অরবিন্দ বলছেন যে ল্যাঙ্গুয়েজটার মধ্যে যদি ইমেজ থাকে, যদি রিচ ফ্রেজেস থাকে, তাহলে সেটাই পোয়েটিক এমন হওয়ার কোনো কারণ নেই। তিনি উদাহরণ দিচ্ছেন ভার্জিলের, তিনি উদাহরণ দিচ্ছেন হোমারের, তিনি উদাহরণ দিচ্ছেন কিটসের। বলছেন কিটসের ল্যাঙ্গুয়েজটা খুব ইমেজ, তার মধ্যে রিচ ফ্রেজ আছে, তার মানে এটা বলা যায় না যে হোমার এবং ভার্জিল লেসার কবি, বলছেন সেটা। এবং এটাও বলছেন যে শেক্সপিয়ার তিনি এই জায়গাটা দিতে চাইছেন না, বলছেন হি ইজ নট এ গ্রেট ন্যারেটিভ পোয়েট। কারণ কি? এই ভাষা দূরত্ব তৈরি করছে। কিন্তু চারণ কবির যে ভাষা, সেই ভাষা সঙ্গে সঙ্গে হৃদয় ছুঁয়ে। জয়ন্তবাবু আজকে একজন বিশিষ্ট কবি, তার কবিতা অন্য মাত্রা দেয়, অন্য ডাইমেনশন। আমি দু একটা কবিতা উনি পাঠিয়েছিলেন, আমি পড়ার চেষ্টা করি, ভিতরে ঢুকতে কিন্তু বেশ আমাদের এই জায়গাটা লাগে। অর্থাৎ ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, যেটা যদি আপনারা বলেন ইংরেজি সাহিত্যে, তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রির ক্ষেত্রে কিন্তু আমরা দেখি সেটা কিন্তু নট জাস্ট অ্যান এক্সারসাইজ ফ্রম দ্য হার্টস, এই এক্সারসাইজটা কিন্তু ব্রেনেরও একটা এক্সারসাইজ। তো সেই জায়গা থেকে চারণ কবিকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ছুঁতে পারি, সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছতে পারি। এবং আমি যেটুকু বলে শেষ করব, অর্থাৎ স্বামীজির কথা বলছিলাম, সেখানে অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদারের তিনি বলছেন যে এই তীব্রতা, এই অনুভূতির কথা, এবং জবানবন্দি কবিতাটি সেটি পড়ে শোনালেন, আমাদের আবৃত্তি করে শোনালেন। তো সেই কবিতাটা একটু পরেই তিনি লিখছেন, কবিতাটা শেষ দিকটা, কবিতাটা যেটা উনি বলেছেন তার শেষ দিকে লিখছেন, এটাও তিনি বলেছেন যে কবিরাই আছে মানুষের কাছে চিরকাল দায়বদ্ধ, আছে ক্ষুধা তৃষা, ক্ষুধার লড়াই, সে লড়াইয়ে লিখি পদ্য, দুঃখের কাহিনী সুখের গল্প সবই লিখে রাখি কাব্যে, আজকের শিশু কাল বড় হয়ে কবিতার কথা ভাববে। আমরা যখন স্বামী বিবেকানন্দের কথা কবিতা পড়ছি, কিছু কবিতা শ্রী অরবিন্দের আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হরিপ্রসন্নবাবু ট্রান্সলেট করেছেন। সেই কবিতাগুলি আমার হাতে ট্রান্সলেটেড ভার্সনটা এখনো আসেনি বাংলা কবিতা। কিন্তু এই দুজনের কথা যদি আমরা বলি, তাহলে দেখবেন অরবিন্দ লিখছেন, শ্রী অরবিন্দ লিখছেন, পোয়েট্রি মাস্ট বি রিটেন ইন দ্য ট্রু স্পিরিট, নট ফর ফেম or self-satisfaction, but as a means of contact with the divine through aspiration or of the expression of one's own inner being. এবং তিনি আরো লিখছেন, a poet is not bound to confine himself to his personal experience. A poet writes from inspiration or from imagination or vision. আর আমাদের চারণ কবি কি বলছেন, এই যে কন্ট্যাক্ট উইথ দ্য ডিভিনিটি, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন কবিতার মাধ্যমে, চারণ কবির কবিতাতেও আমরা লক্ষ্য করি। আবার তার নিজের কথা, কবিতার ক তার কাছে কৃষ্ণ, তার কাছে মা কালী। তার কবিতা ও হৃদয় থেকে উৎসাহিত স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ, যাকে ওয়ার্ডসওয়ার্থ বলছেন স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আজকে এই সম্মান গ্রহণ করার মুহূর্তে শুভক্ষণে চারণ কবির প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আর কবিতা চর্চা নিরন্তর চলতে থাকুক, নতুন নতুনভাবে আমরা কবিকে আবিষ্কার করি, এবং সেই আবিষ্কার করার মধ্যে দিয়ে নিরন্তর তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এইটি চলতে থাকে। এই কথাগুলি বলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।